আপনাদেরকে আমি যদি জিজ্ঞেস করি যে আমাদের নেক্সট জেনারেশন সুপারস্টার কে? এটা খুঁজে বের করা আপনাদের জন্য কঠিন হবে। কেউ বলবেন নাহিদ রানার কথা, কেউ বলবেন একটু আলোচনার বাইরে থাকা শরীফুলের কথা, কেউ আবার হয়তো তানজিদ তামিমের কথা বলবেন, হৃদয়ের কথা বলতে পারেন, জয়ের কথা বলতে পারেন, নানা রকম নাম আসতে পারে। কিন্তু একটা জিনিস খেয়াল করলে দেখবেন যে এই যাদের নাম আপনি ভাবতেছেন, এর বড় অংশ কিন্তু আমাদের ২০২০ যে আন্ডার-19 ওয়ার্ল্ড চ্যাম্পিয়ন টিম, তাদের মেম্বার। খুব স্বাভাবিকভাবে আগামী কয়েক বছর বাংলাদেশের ক্রিকেটে দাপট চালাবে এই টিমটার মেম্বাররা। কিন্তু আপনি যদি এই টিমের মেম্বারদের ভেতরে জিজ্ঞেস করেন, একেবারে সবাই, ওই টিমের ক্যাপ্টেন আকবর থেকে শুরু করে ওই তানজিদ তামিম সহ সবাইরে যদি জিজ্ঞেস করেন যে তোমাদের মতে তোমাদের জেনারেশনের সবচেয়ে বড় খেলোয়াড় কে? ওরা একেবারে চোখ বুজে একটা নাম বলবে। সে নামটা হচ্ছে মৃত্যুঞ্জয় চৌধুরী। বিশ্বাস করেন আর নাই করেন, ওরা সবাই বিশ্বাস করে যে বাংলাদেশের নেক্সট বিগ সুপারস্টার হওয়ার কথা হচ্ছে মৃত্যুঞ্জয় চৌধুরীর। এবং তানজিম সাকিব যেমন আমাকে বলছিল যে মৃত্যুঞ্জয় যদি সাকিব ভাইকে ছাড়াই যেতে না পারে অলরাউন্ডার হিসাবে, তাহলে সেটা একটা অ্যাক্সিডেন্ট হবে। তো একটা জেনারেশনের মানে একটা বিশ্বকাপ জয়ী দলের সব টিমমেট এত বিশ্বাস করে একটা ক্রিকেটারের উপরে, সেই ক্রিকেটারটা নিজে ইনজুরির জন্য বিশ্বকাপ খেলতে পারে নাই মৃত্যুঞ্জয়, এবং সেই ক্রিকেটারটার নাম আপনি গত ৫ বছরের মধ্যে খুব একটা শোনেন নাই, পারফরমেন্সের কারণে শোনেন নাই। তাহলে মৃত্যুঞ্জয়ের রহস্যটা কী? অ্যাট লাস্ট এই বিপিএলে একটু একটু করে রহস্য উন্মোচন করতেছে ছেলেটা। পরপর ২টা ম্যাচে ৪ এবং ৩ উইকেট নিল, বিধ্বংসী বোলিং করলো। কিন্তু এ দিয়েও আসলে মৃত্যুঞ্জয় কী সেটা প্রমাণ হচ্ছে না। তো আমরা মৃত্যুঞ্জয়কে নিয়ে আজকে একটু আলোচনা করব যে কেন তাকে নিয়ে তার সতীর্থদের এবং বাংলাদেশের ক্রিকেট বিশ্লেষকদের এত বড় প্রত্যাশা, একই সঙ্গে মৃত্যুঞ্জয় কেন এখনো পর্যন্ত আলোচনায় আসে নাই। একটা গল্প বলি মৃত্যুঞ্জয়ের ব্যাপারে বলার আগে একটা গল্প বলি। ২০২০ সালে যখন বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলটা বিশ্বকাপ জিতে আসলো, তখন ঢাকা এয়ারপোর্টে ডিউটি পড়লো আমার। যে দলটা আসতেছে, ওখানে ওদের রিসিপশন, তারপরে দলটা যে মিরপুর পর্যন্ত আসবে, ওটা সম্ভবত ক্রিকেটের শেষ কোনো বড় ইভেন্ট আমি কাভার করছিলাম। তো সেটা একটা অসাধারণ এক্সপেরিয়েন্স ছিল, অসাধারণ। বিশেষ করে বিমানবন্দর থেকে মিরপুর স্টেডিয়াম পর্যন্ত আমি একটা টিভির গাড়িতে আসছিলাম ওই বিশ্বকাপ জয়ী দলের ওই বহরের সঙ্গে। তো মানুষ বিভিন্ন জায়গায় রাস্তার পাশে দাঁড়ায় যেভাবে ওদের অভিবাদন জানাচ্ছিলেন, এটা অভূতপূর্ব একটা ব্যাপার ছিল, অভূতপূর্ব। তো যাই হোক আমি এয়ারপোর্টে পৌঁছালাম, পৌঁছায় আমরা সাংবাদিকরা সবাই ওয়েট করতেছি, তখনও বিমান ল্যান্ড করে নাই। একপাশে কর্মকর্তারা আছেন, তারা ফুলের মালা-টালা নিয়ে ওয়েট করতেছেন। সাংবাদিকদের ভিতরে ছোট, ছোট আড্ডা হচ্ছে। বিমানের টাইম দেখতেছি আমরা স্ক্রিনে কোন সময় ল্যান্ড করবে। এর ভিতরে দেখি সাংবাদিকদের ভিতরে একটা অচেনা ছেলে ঘুরঘুর করতেছে। জিন্স টি-শার্ট পরা বেশ লম্বা একটা ছেলে। মানে একটা জিনিস তো ঠিক যে সাংবাদিকদের অলমোস্ট সবাইকে চিনি। কিন্তু এই ছেলেটাকে দেখে বুঝতেছি যে এই ছেলেটা একটু ট্রাভেলার টাইপের। আমি আস্তে, আস্তে হেঁটে ছেলেটার কাছে গেলাম। গিয়ে আমি বললাম যে, "আপনি আন্ডার-20 দলের খেলোয়াড় না?" তো হেসে আমার দিকে তাকায় বলতেছে, "হ্যাঁ, আমি মৃত্যুঞ্জয়।" তো এই হচ্ছে মৃত্যুঞ্জয়। আমি বললাম যে, "আপনি এখানে কেন?" তো বলতেছে যে, "ভাইয়া আমি তো ওই যে ২ টা ম্যাচ খেলে ফিরে আসছিলাম ওয়ার্ল্ড কাপের। তো আমার টিমমেটদের রিসিভ করতে আসছি।" আমি বললাম যে, "আপনিও তো চ্যাম্পিয়ন টিমের মেম্বার। আপনি আমাদের ভেতর দাঁড়াইছেন কেন? আপনি সামনে গিয়ে দাঁড়ান, আপনারাও রিসিভ করবে বোর্ড কর্মকর্তারা।" বলতেছে, "না থাক, আমি ওদের রিসিভ করতে পারলেই খুশি।" এর মধ্যে টিম পৌঁছায় গেল। সবচেয়ে ইন্টারেস্টিং হচ্ছে ওরা যেন প্রস্তুতিই নিয়ে আসছে যে ওরা জানে যে মৃত্যুঞ্জয় এখানে আসবে এবং মৃত্যুঞ্জয়কে ওদের টিমের সঙ্গে নিতে হবে। ওখানে এসে একসঙ্গে ৪-৫ জন ক্রিকেটার, কোনো কথাবার্তা নাই। কারো সঙ্গে কোনো কথাবার্তা নাই। আগেই ডাকতেছে, "এই মিথুন, এই মিথুন এদিকে আয়।" মৃত্যুঞ্জয় একটু লজ্জা, লজ্জা মুখে চলে গেল। তারপর সবাই মৃত্যুঞ্জয়রে জড়ায় ধরল। ও ওরা বলতেছে যে, "তুই আমাদের সঙ্গে থাকবি। আমরা সবাই চ্যাম্পিয়ন।" আসলেই এরা সবাই চ্যাম্পিয়ন এবং তার ভিতরে মৃত্যুঞ্জয় বড় চ্যাম্পিয়ন। সেই মৃত্যুঞ্জয়ের কথা একটু বলি। আমি বহুবার বলছি যে বাংলাদেশের ক্রিকেটে শুরু থেকে একটা বড় হাহাকার হচ্ছে যে আমাদের একটা জেনুইন পেস বোলিং অলরাউন্ডার আমরা পাই নাই। ২-১ বার পাইতে ধরছি, কিন্তু শেষ পর্যন্ত হারায় ফেলছি। সেই জায়গাটায় মৃত্যুঞ্জয় ছিল যে একেবারে অবভিয়াস নাম, যে খুব দ্রুত ন্যাশনাল টিমে আসবে, ন্যাশনাল টিমে এসে জায়গাটা নিজের করে নেবে। একদম নতুন বলের বোলার। মানে সাধারণত সে এক প্রান্ত থেকে বোলিং শুরু করে ১৪০ এর ওপরে বা ৪০ এর আশেপাশে বল করে, আবার ৬, ৭ বা ৫ এ ব্যাট করে, দুর্দান্ত রান আছে তার ব্যাটে। এরকম একজন খেলোয়াড় মৃত্যুঞ্জয়ের নাম মূলত আমরা
2020 বিশ্বকাপের বেশ আগে থেকে আমাদের ক্রিকেট সার্কিটে ছড়ায় পড়ল। এবং বাংলাদেশ 2020 ওয়ার্ল্ড কাপ খেলতে যাওয়ার আগে আপনারা জানেন যে বাংলাদেশ রেকর্ড সংখ্যক ম্যাচ, প্রস্তুতি ম্যাচ খেলে তারপরে ওই বিশ্বকাপটা খেলতে গেছিল। শুধু প্রস্তুতি ম্যাচ হিসেবে খেলে নাই তো, একের পর এক সিরিজ খেলছে, একের পর এক টুর্নামেন্ট খেলছে। ওটা বিসিবির একটা অসাধারণ কাজ ছিল যে ওই টিমটাকে নিয়ে যে প্ল্যানিংয়ের ভিতরে ছিল, টিমটাকে টানা বগুড়ায় রেখে, কক্সবাজারে রেখে ক্যাম্পে রাখা, ওই অলমোস্ট 2 বছর এই ছেলেপেলেরা খুব একটা বাড়ি যাওয়ারই সুযোগ পায় নাই। এই সময় বাংলাদেশ অনেকগুলো বাইল্যাটারাল সিরিজ জিতছে বাংলাদেশের ওই যুব দলটা, এবং 2টা বড় টুর্নামেন্টের ফাইনালে উঠছে। দুর্ভাগ্যজনকভাবে 2টা ফাইনালে আমরা ইন্ডিয়ার কাছে হেরে গেছিলাম। পরে আবার সেই ইন্ডিয়াকে হারাই আমরা ট্রফি জিতছি। কিন্তু এই যে বাংলাদেশের দুর্দান্ত যাত্রাটা, এই যাত্রায় একটা বড় রোল ছিল এই মৃত্যুঞ্জয় ছেলেটার। মৃত্যুঞ্জয়ই মূলত বলা চলে যে ওই দলটার প্রাণভোমরা ছিল। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে ওয়ার্ল্ড কাপের আগে মৃত্যুঞ্জয় তার বড় ইনজুরি প্রথম দেখা পায়। মানে মৃত্যুঞ্জয়ের গল্পটা আপনি যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে তার জীবনে ওই একদিকে তার বন্ধুদের ওই প্রত্যাশা বা বিশ্লেষকদের ওই প্রত্যাশা, আরেকদিকে হচ্ছে পুরোটা জুড়ে ইনজুরির গল্প। সেই ইনজুরির কারণে অলমোস্ট বিশ্বকাপটা খেলতেই পারে নাই। বিশ্বকাপে মাত্র 2টো ম্যাচ খেলে ওর আসলে বাড়িতে ফিরে আসতে হয়েছিল। ওর পিঠে চোট ছিল, ওই চোট নিয়ে ও আসলে আর পারতেছিল না। ও পরে একটা ইন্টারভিউতে বলছে যে, "আমি নিজেই আসলে ম্যানেজমেন্টে বলছি যে, আপনারা আমার রিপ্লেসমেন্ট নেন। আমাকে দিয়ে যদি খেলান তাহলে যেটা হবে যে আল্টিমেটলি টিমের ক্ষতি হবে।" এই টিমটা সবাই খুব টিম অন্তঃপ্রাণ। সেটা আপনারা আকবররে দেখলে বোঝেন যে ওরা প্রয়োজনে নিজের ক্যারিয়ার স্যাক্রিফাইস করবে, তাও যখন যে দলে খেলবে ওই দলের হয়ে মানে জীবন দিয়ে দেওয়ার মতো ছেলে। প্রত্যেকে এই টিমের যতজন মেম্বার ছিল, এই সব কজন। এই যে ওদের মেহেরবও খুব ভালো বল করলো। এখন তো এরা ঝলসাচ্ছে সবাই। এরপর টিম চ্যাম্পিয়ন হলো। চ্যাম্পিয়ন হয়ে দেশে আসলো মৃত্যুঞ্জয়। ওই যে এয়ারপোর্ট থেকে সেই টিমের সঙ্গে জয়েন করলো। কিন্তু মৃত্যুঞ্জয়রে নিয়ে আমাদের প্রত্যাশাটা তো ছিল। সমস্যাটা যেটা হলো, ওর ওই পিঠের চোটটার জন্য দরকার ছিল একটা অপারেশন এবং রিহ্যাব প্রসেসে যাওয়া। এই জিনিসটা ওর আরকি এই যে ৫ টা বছর আপনারা দেখতেছেন, ৫ বছর না, ৪ বছরের মতো। ৪ বছর আপনারা ওর নাম শোনেন না, সেভাবে ওকে দেখেন না। সেটার পেছনে একটা বড় রোল প্লে করছে করোনাটা। মানে ২০২০ বিশ্বকাপের পরপরই যখন করোনায় পুরো পৃথিবী থমকে থাকলো। ওই সময় ওর অস্ত্রোপচারটা ঠিকমতো হয়েছিল। কিন্তু তারপর ওর যে রিহ্যাবটা দরকার ছিল, সেই রিহ্যাবটা প্রপারলি করা যায় নাই। কারণ ঘর থেকে কেউ বেরোতে পারতো না, ও ফিজিওদের কাছে পায় নাই, ডাক্তারকে কাছে পায় নাই। যে সেটআপে যেরকম জিম সেটআপে ওর কাজ করতে হতো তা কিছু করতে পারে নাই। ফলে অ্যাকচুয়ালি ওর যেখানে মাস ৬ পরে খেলা শুরু করার কথা ছিল, ওর অলমোস্ট ২ বছর লাগলো মাঠেই ফিরতে। এই জিনিসটা যে শুধু ওর মাঠে ফেরা পিছায় দিল তা কিন্তু না। ওর আসলে আমি যতটুকু বুঝি ওর শরীরে একটা স্থায়ী দাগ ফেলে দিল। যে মৃত্যুঞ্জয়কে আমরা ২০২০ বিশ্বকাপের আগে চিনতাম, সেই মৃত্যুঞ্জয়ের ফিরে আসাটা খুব কঠিন হয়ে গেল। এরপরে সে ফিরে এসে অল্প কিছুদিন খেললো, প্রিমিয়ার লিগ খেললো, ১টা-২টো টুর্নামেন্ট খেললো। খুব দ্রুত আবারও ইনজুরিতে পড়ল এবং লাস্ট ১.৫ বছরও কিন্তু অলমোস্ট সে খেলার বাইরে ছিল। এই এনসিএল টি-20 দিয়েই সে খেলায় ফিরছে। রিদমটা ওইভাবে পাচ্ছিল না। বিপিএলে ১ম ম্যাচগুলোতে যে কয়টা ম্যাচ পাইছে, মোটামুটি বল করছে। খুব ভালো বলা যাবে না, ১টা-২টো উইকেট করে পাইছে। রিদমটা পাইলো অ্যাকচুয়ালি গত ম্যাচের আগের ম্যাচটায়। আরে বাপরে বাপ! কি বোলিং করলো! স্পেশালি যে ওভারটায় ও সৌম্যরে আউট করলো এবং ওই ওভারটায় ২টা উইকেট পাইলো। ওইটা সৌম্য এবং মাহাদি। ওইটা আমি মনে করি যে এইবার বিপিএলে, আমি তো এবার বিপিএলটা বেশ দেখতেছি। এইবার বিপিএলের ক্লাসিক ওভারগুলার একটা। মানে তার মুভমেন্ট, পেস, এই ২টা জিনিসের আপনি যদি ম্যাজিকটা দেখতে চান, জাস্ট ওই ৬টা ডেলিভারি দেখলে হবে। ১ম বলটা করলো আমার একদম স্পষ্ট মনে আছে। সৌম্যর একটু ওয়াইডিশ ডেলিভারি ছিল। ফেলে সৌম্যর শরীরের ভিতরে ঢুকালো। সৌম্য একটু পিছায়া গেল, ব্যাট কোনো ক্রমে মিস করলো। সৌম্য ব্যাটটাও একটু ইয়ে করলো। ২য় বলটা আবার কি করলো? একটু অফ স্টাম্পে ফেলে বের করে দিল। সৌম্য চেষ্টা করছিল যে স্কোয়ার কাট করবে। পেসের সঙ্গে পেরে ওঠে নাই। ফলে ৩য় বলটায় সৌম্য ধরেই নিল যে আবারও বোধহয় অফ স্টাম্পের বাইরে থাকবে। সে ডিসিশন নিয়ে নিল যে বলটারে সে আসলে ইয়ে করে দিবে, গাইড করে দিবে। তো ফলে বলটা যখন পড়লো, পড়ে খুবই আনএক্সপেক্টেডলি বাউন্স করে ওর দিকে ভিতরে ধাঁই করে ঢুকে আসলো এবং একদম শরীরের ভিতরে। ওর আর তখন কিচ্ছু করার নেই। সৌম্য একদম আনডান। ও যে ব্যাট এরকম ধরে আছে, ব্যাটের কানা ছুঁয়ে একদম
উপরে উঠে গেল। মুশকিলটা হচ্ছে বলটা যেখানে উঠে গেল তাতে আর মৃত্যুঞ্জয়ের উইকেট পাওয়ার সম্ভাবনা ছিল না। পেছনে যদি মানে যেকোনো কিপার থাকতো, বাংলাদেশের যেকোনো কিপার, কারো নাম বলতেছি না, ওই বল ধরা সম্ভব ছিল না। কিন্তু পেছনে তো মৃত্যুঞ্জয়ের ক্যাপ্টেন ছিল। মানে যদিও রাজশাহীর ক্যাপ্টেন না সে, কিন্তু মৃত্যুঞ্জয়ের ক্যাপ্টেন তো আকবর। আকবর মনে হয় ১.৫ ফিট লাফ দিয়ে উঠে গেল। এখানে একটা কিপারের জন্য ১.৫-২ ফিট লাফ দিয়ে ওঠা কিন্তু প্রায় ইম্পসিবল ব্যাপার। কারণ সে তো জায়গায় দাঁড়ায় আছে। আপনারা যে দেখেন ফুটবলাররা ৫ ফিট ৬ ফিট লাফায়, ওরা তো অনেক দৌড়াতে থাকে। জায়গায় দাঁড়ায় ১.৫-২ ফিট লাফ দিয়ে ওঠা এবং ওই ফ্র্যাকশন অফ সেকেন্ডের ভিতরে এক হাত দিয়ে বলটা ধরে ফেলা। আকবরের জন্য যে কি কষ্ট লাগে। মৃত্যুঞ্জয় যে ৪ টা উইকেট পাইছে ওইদিন ৩ টা ক্যাচই এরকম অসম্ভব ক্যাচ ধরছে আকবর। মানে এই মানের একটা কিপার, এই মানের একটা ক্যাপ্টেন, এবং এরপরে মাহাদির ক্ষেত্রেও সেই কাজ করলো। তখন আবার ওভার দ্য উইকেট আসলো, ওভার দ্য উইকেট এসে আবার মাহাদির এরকম নাচানো শুরু করলো। আল্টিমেটলি ওই কিপারের কাছে ক্যাচই দিয়ে দিল এবং আকবর যথারীতি এরকম দুর্দান্ত একটা ক্যাচ নিল। যেটা আফসোস লাগে আকবরের জন্য, যে আকবর যদি একটু রেগুলার লাস্ট ম্যাচটা যেরকম একটা ফোর্টিস করছে এটাও করতো, তাহলে আমরা সবাই মিলে বলতে পারতাম এই ছেলেটার ন্যাশনাল টিমে নেন। এই ছেলেটার ন্যাশনাল টিমে নিলে সবচেয়ে উপকার যেটা হতো, যে যেটা বললাম, যে আন্ডার-20 দলের একঝাঁক ছেলে আগামী ৪-৫ বছর ডমিনেট করবে। ওদের সবচেয়ে ভালো পরিচালিত করতে পারেই এই আকবর। ওদের নেতা, ওদের আমি সবার সঙ্গে কথা বলছি। ওরা তারে ক্যাপ্টেনও বলে না। ওরা বলে আমার লিডার। এই তানজিম সাকিবের ইন্টারভিউ আমার চ্যানেলেই আপনারা দেখছেন, যে সে নিজেই বলছে যে আকবর ভাই আমার লিডার। এটা ওরা প্রত্যেকে বিশ্বাস করে যে আকবর ওদের লিডার। শুধু লিডার না, ও এদের যেরকম বোঝে যে কার বল কোথায় মুভ করবে, কতটুকু মুভ করবে, ও উইকেটের পেছনে এদের যেরকম জাজ করতে পারে, এটা আনবিলিভেবল। এবং যতটা ইউজ করতে পারে, এদের ভিতর থেকে যতটা বের করতে পারে, এটা অবিশ্বাস্য, অবিশ্বাস্য। যাই হোক, সেটা তো আমাদের দুর্ভাগ্য যে ওর ব্যাটে রান পাচ্ছে না। আশা করি খুব দ্রুত পাবে। মৃত্যুঞ্জয় নিয়ে কথা বলতেছিলাম। মৃত্যুঞ্জয় অ্যাট লাস্ট ম্যাচেও ৩ উইকেট পেল। ১ম স্পেলটায় তো সে আসলে আমার মনে হলো যে নাহিদ রানা, তাসকিনও অবাক হয়ে যাবে, যে এক প্রান্তে তাসকিন বল করছে, যে এরকম একটা পেসার ১৪০ বল করতেছে, ২ ওভারে মাত্র ২ টো রান দিয়ে ২ টো উইকেট তুলে নিল। এবং কি ভয়াবহ পেস! ওই ১৪০ এর কাছাকাছি পেস, এবার অবশ্য ১৪০ পার করতে দেখি নাই বিপিএলে। কিন্তু ও করে, ওর ইনজুরি পুরোপুরি মুক্ত হয়ে গেলে, পুরোপুরি ছন্দে আসলে ১৪০ পার হবে। এবং সঙ্গে দুর্দান্ত মুভমেন্ট, দুর্দান্ত মুভমেন্ট। ও যদি সিনে আসে, ওর সঙ্গে মূল কম্পিটিশনটা হবে হাসানের। হাসান অবশ্য দুর্ভাগ্যজনকভাবে এই বিপিএলে ভালো করতেছে না, তাতে কিছু যায় আসে না। মৃত্যুঞ্জয়ের এই পর্যন্ত শোনার পরে আপনার মনে হতে পারে যে তাহলে তো আপনি শুধু বোলার মৃত্যুঞ্জয়কে দেখাইলেন আমাদের। ব্যাটসম্যান মৃত্যুঞ্জয় কই? ব্যাটসম্যান মৃত্যুঞ্জয়ের নাম তো লিস্টে দেখতেছি আমরা ৮-৯ নম্বরে থাকতেছে। ও তো ব্যাটিংই করার সুযোগ পাচ্ছে না। এখানে একটা ক্রাইসিস যেটা হয়েছে, যেটা বললাম, যে গত ৪ বছরের ভেতরে অলমোস্ট ২-২.৫ বছর মৃত্যুঞ্জয়কে তো আসলে মাঠের বাইরেই থাকতে হচ্ছে। ওর ওই শোল্ডার ইনজুরি, পিঠের ইনজুরি, এইগুলা মিলায়। এই ছেলেটা বোলিংটা মোটামুটি ছন্দে আসতে পারছে। এখনো পুরোপুরি ছন্দে আসে নাই। তো মুশকিল, একটা বড় মুশকিল হয়েছে যে সে ওই যে সেই করোনার সময় রিহ্যাবটা প্রপারলি না করার কারণে ওর ব্যাটিং স্ট্যান্সে কিছু ঝামেলা হচ্ছে। মানে আমি লাস্ট একটা ইন্টারভিউতে দেখছিলাম ওর, যে ওখানে ও বলতেছে যে ওর ব্যাটটা ধরতে, মানে ব্যাটটা প্রপারলি স্ট্যান্স পজিশনে নিতে একটু ঝামেলা হয়। ফলে ও রান একদমই পাচ্ছে না, একদমই পাচ্ছে না। ইদানিং আসলেই টেইল এন্ডারদের মতো ব্যাট করতেছে। এইটা মৃত্যুঞ্জয় না। আমি বিশ্বাস করি যে মৃত্যুঞ্জয়কে নিয়ে প্রপারলি কাজ করা হলে, এবং ওর পক্ষে আসলে নতুন এই ফিজিক্যাল কন্ডিশনে পুরনো স্ট্যান্সে যাওয়া সম্ভব হবে না। সেক্ষেত্রে ওর স্ট্যান্স বদল বা এইগুলো করতে হবে। কিন্তু মৃত্যুঞ্জয়ের ব্যাটে প্রচুর রান আছে। মানে আমি শেষ পর্যন্ত প্রার্থনা করি, যদি কোনো কারণে ও ব্যাটের স্বরূপে ফিরতে নাও পারে, এই পেসার মৃত্যুঞ্জয় হলেও যেন তার নিজের চেহারাটা ধরে রাখে। সেটা করলে বাংলাদেশ আরেকটা দুর্দান্ত পেসার অন্তত পাবে। যাই হোক, শেষ পর্যন্ত আমি আন্ডার-20 বিশ্বকাপ জয়ী দলের উপরেই ভরসা রাখতে চাই। তাদের কথাই বিশ্বাস করতে চাই যে বাংলাদেশের নেক্সট বিগ থিং অলরেডি আমরা চোখের সামনে দেখা শুরু করছি। মৃত্যুঞ্জয়ের জন্য শুভকামনা থাকলো। সবাইকে শুভেচ্ছা, ভালো থাকবেন।